দেখুন, সমস্যাটা হলো আমি যে কারণে এখানে এসেছি সেটা হয়তো আপনার কাছে একটু অদ্ভুত মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আগেই আপনাকে বলেছি আপনার কোনো চিন্তা নেই। আপনার যা বলার আছে আপনি নিশ্চিন্তে সেটা বলতে পারেন। আর হ্যাঁ, আপনাকে ওষুধ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। বিদেশ কিছুটা আশ্বস্ত হলেন। সামনের চেয়ারে বসে তার শরীরটা একটু হেলান দিয়ে দিলেন। ভদ্রলোকের গায়ের চেহারা দেখে মনে হলো তিনি বেশ অর্থবান পরিবারের লোক। তার সামান্য ভুঁড়ি চেহারা সব মিলিয়ে যে ভাব রয়েছে তা দেখে বোঝা যায় ভদ্রলোক হয়তো বাইরে খুব একটা বেরোন না। ফর্সা চেহারা এবং শরীরের এক অদ্ভুত ভাব ছিল, যা ঠিক যেন সূর্যের আলো গায়ে কম লাগলে যে অনুভূতি হয় তেমন। তার চামড়ায়ও ঠিক সেই অনুভূতি ছিল। সে সাদা রঙের ফতুয়া পরেছেন, সঙ্গে ধুতি, আঙুলে সোনার আংটি, গলায় সোনার চেন, এমনকি হাতে সোনালি বাঁধানো লাঠি ছিল। তবে তার লাঠির প্রয়োজন এই মুহূর্তে নেই, সেটা স্পষ্ট ছিল। আমি মাত্র 2 দিন আগে একবার বেরিয়েছিলাম, গাড়িতে বেরিয়েছিলাম, আর গাড়ি থেকে নেমে লিঙ্কন স্ট্রিটের কাছে অ্যান্টিক শপের একটা দোকানে ঢুকেছিলাম। সে সময় সেখানে ভিড় বেশ ছিল। তো দোকান থেকে বেরিয়ে আসার সময় এক লোকের সঙ্গে আমার ধাক্কা লাগে। আগেই বলেছি ভিড় ছিল, তাই কিভাবে যেন আমার মাথা থেকে তার চুলটা খুলে যায়। সেই ধাক্কায় আমি ছিটকে গিয়ে পড়েছিলাম। উঠে দাঁড়াতে গিয়ে যখন বুঝলাম মাথা থেকে কিছু সরে গেছে, তখন ভেবেছিলাম সেটা হারিয়ে গেছে। কিন্তু সমস্যাটা হলো ওই পরচুলের মধ্যে আমার একটি গুরুত্বপূর্ণ জিনিস ছিল। আমরা অবাক হয়ে গেলাম। ওই চুলের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস? হ্যাঁ, আমার একটু ভুলে যাওয়ার অভ্যেস আছে। কোথাও কিছু রেখে আমি চট করে ভুলে যাই, তাই আমি সেই জিনিসটা পরচুলের মধ্যে রেখেছিলাম। আপনি তো জানেন, ওই চুলের নিচের দিকটা কাপড়ের মতো একটা অংশ থাকে, যেখানে আমি তা সুরক্ষিত রাখতে পারি। চুলটা এমনভাবে তৈরি হয়েছিল সেখানে ডাবল কাপড়ের ভাঁজ ছিল। সেই ভাঁজের মধ্যে আমি জিনিসটা রেখেছিলাম যাতে সেটা নিরাপদ থাকে। কিন্তু এখন সমস্যা হলো, পরচুলটা এখন যে লোকের হাতে গেছে, সে যদি ওখান থেকে জিনিসটা বার করে নেয় তবে আমি বেশ সমস্যায় পড়ব। দেখুন, সেক্ষেত্রে আপনাকে সব কথা খুলে বলতে হবে। সেদিন ঠিক কি ঘটেছিল, তাছাড়া তার চেয়েও গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনাকে বলতেই হবে সেটা হলো আপনার পরচুলের মধ্যে কি ছিল। বলবো আর বলবো বলেই তো আপনার কাছে এসছি। পুলিশের কাছে যেতে পারছি না, তার একটা বিশেষ কারণ রয়েছে। আপনার কাছে আসার কারণটাও সেটাই। ওই পরচুলের মধ্যে ছিল একটি চাবি, খুব বড় নয়, ছোট। ওই চাবিটা একটা লোহার সিন্দুকের চাবি, যা অনেক পুরনো। আমার নাম বিদেশ রঞ্জন হালদার। আমার বাবার নাম ছিল ময়ূক রঞ্জন হালদার। আমার বাবার কথা নিশ্চয়ই আপনি শুনেছেন। আমাদের দুজনের চোখ যেন কপালে উঠল। আমি অবাক হলাম। ময়ূক রঞ্জন হালদার কলকাতার নামকরা শিল্পপতিদের মধ্যে একজন, যিনি কলকাতায় 10 বছর আগে নিজের খরচে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন, শুধুমাত্র মানুষের ভালো চিকিৎসার জন্যই। ঠিক বলেছেন, ময়ূক রঞ্জন হালদার আমার বাবা। বাবা 4 বছর আগে মারা গেছেন, সে কথা হয়তো আপনি জানেন। আমি এবং আমার দাদা বিমল রঞ্জন হালদার, আমরা থাকি লিঙ্কন স্ট্রিটের কাছে একটি বাড়িতে। বাবার মৃত্যুর সময় সমস্ত সম্পত্তি, জায়গা, সবকিছু 2 ভাইয়ের মধ্যে খুব ভালোভাবে ভাগ করে দিয়েছেন, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। তবে বাবার ব্যবসার দিকটা দেখার মতো সত্যি বলতে ইচ্ছে কিংবা যোগ্যতা কোনোটাই আমার ছিল না। দাদা পড়াশোনা করেছে, আমি সেসব করিনি। আমার শখ ছিল আঁকা। আসলে ভাগ বাটোয়ারার সময় আমি দাদাকে ব্যবসার দিকের সমস্যাগুলো দেখার জন্য বলেছিলাম, আর আমার জন্য বাড়ি এবং কিছু টাকা পয়সা রাখা হয়েছিল। তাতে আমার একার চলে যাবে। আমি একা বাড়িতে থাকি, আর তার সঙ্গে আমার একটি কাজের লোক থাকে। বাবার মৃত্যুর পর আমাদের বাড়িটা থেকে লিঙ্কন স্ট্রিটের কাছে অন্য একটি বাড়িতে আমি সরে গেছি। তবে আমাদের আসল বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়। বুঝতেই পারছেন, নিজের কাজের জন্য একটু একান্ত জায়গা প্রয়োজন ছিল। বেশ কিছুদিন আগে কলকাতায় একটা এটিআই আর্ট এক্সিবিশনে আপনার ছবি তো বেশ দামি বিক্রি হয়েছিল, তাই না? বিদেশ একটু হাসলেন।
এতক্ষণ পর বুঝতে পারলাম ভদ্রলোককে দেখে প্রথমে যেমন মনে হয়েছিল, কিন্তু এখন তেমন মনে হচ্ছে না। এই লোকটি যে এমন একজন মানুষ সেটা বোঝা যায়নি। তারপর যেন মনে হলো, হ্যাঁ, ময়ূখ রঞ্জন এবং বিদেশ রঞ্জন হালদারের নামটা আমি শুনেছি, বিশেষ করে বিদেশ রঞ্জন হালদারের কথা দু একবার খবরের কাগজেও পড়েছি। কিন্তু সমস্যাটা কি? মানে চাবিটা যদি অন্য কেউ পেয়ে গিয়েও থাকে, তাহলে সে কি সিন্দুকটা খুলতে পারবে? সত্যি বলতে সেই সিন্দুকটা আমার বাড়িতে দোতলায় রয়েছে, কিন্তু আমি তো সবসময় বাড়িতে থাকি না, এখানে ওখানে নানান কাজে যেতে হয়। আমার সঙ্গে যে কাজের লোকটি থাকে তাকে আমি বিশ্বাস করি, কিন্তু বলা তো যায় না কখন কি হয়ে যেতে পারে। তাই ওই চাবিটা যদি আমি একবার ফেরত পেয়ে যাই তাহলে। কিন্তু লোহার সিন্দুকের যে কথাটা আপনি বলছেন, তার মধ্যে আসলে কি আছে সে ব্যাপারে আপনি কি কিছু জানেন? মৃত্যুর সময় বাবা ওই সিন্দুকটা আমাকে দিয়ে গিয়েছিলেন এবং বলেছিলেন ওই সিন্দুকের মধ্যে যা আছে তা সব আমার। কিন্তু কিন্তু খুব প্রয়োজন না পড়লে, এমনকি জীবনের সবচেয়ে খারাপ পরিস্থিতি না হলেও সিন্দুক কখনো খুলতে না। আমি সেটা কখনো খুলেও দেখিনি। আপনার পরচুলের মধ্যে যে চাবিটা ছিল সে কথা আপনি ছাড়া আর কে কে জানতো? আমি ছাড়া একমাত্র আমার কাজের লোক ভবতারণ, সে জানতো। আর অন্য কেউ জানতো বলে তো আমার মনে পড়ে না। ওর মুখে অদ্ভুত চিন্তার ভাঁজ ফুটে উঠল। বেশ কিছুক্ষণ ভেবে নিয়ে বলল, বেশ বিদেশবাবু, আপনার বাড়িতে আমরা কাল সকালে আসব। আজকের দিনটা আমার কিছু কাজ রয়েছে, কালকে আশা করছি যে আপনি বাড়িতেই থাকবেন। বাবুর মাথার চুলে যে চাবিটা ছিল সে কথা আমি বহুদিন ধরেই জানি। বড়বাবু মারা যাওয়ার পর থেকেই যখন আমরা এখানে চলে এলুম, তখন থেকেই বাবুর মাথার চুলে ওই চাবি ছিল। আচ্ছা, তুমি ছাড়া সে কথা কি আর কেউ জানতো? 4 বছর আগে বড়বাবু মানে ময়ূররঞ্জন বাবু যখন মারা গেছেন, এই 4 বছরের চাবির কথা তুমি আর বিদেশবাবু ছাড়া কি আর কি কেউ জানতো? আমি তো সে কথা কাউকে বলিনি গো বাবু, কারণ এই বাড়িতে ছাড়া আমি অন্য কোথাও যাইও না। সমস্ত কাজকর্ম প্রায় বাবু নিজেই করেন, আমি ঘরের সমস্যাগুলো দেখি। 20 বছর আগে বিয়ে বাড়িতে এসেছিলাম বড়বাবুর কাছে, তখন থেকেই ছোটবাবুর সমস্ত কাজকর্ম দেখাশোনার দায়িত্ব আমারই ছিল। তারপর বড়বাবুর মৃত্যুর পর ছোটবাবুর সঙ্গে আমি এখানে চলে এলুম। আমি কাকে বলবো বাবু, বলেন দেখিনি? এই বাড়িতে কেউ আসে না, মানে তোমার সঙ্গে কিংবা ওই ছোটবাবুর সঙ্গে দেখা করতে? ছোটবাবুর সঙ্গে দেখা করতে আসে, আমার সঙ্গে কেই বা দেখা করতে আসবে বলেন দেখিনি? আমার তার কেউই নেই। 20 বছর আগে যখন গ্রাম ছেড়েছিলাম তখন বাবা মা মারা গিয়েছিল, বিয়ে শাদিও করিনি। সেই এখন কোনো সম্পর্কই কারোর সাথে নেই। ভিটে মাটি ছেড়ে এখানে এসে পথে পথে ঘুরতে ঘুরতে বড়বাবুর কাছে এসে উঠেছিলুম। তারপর থেকে প্রথমে ওই বাড়ি, আর এখন এটাই আমার বাড়ি। বড়বাবু, ছোটবাবু, এমনকি ওই বাবুও বেশ ভালো মানুষই। আচ্ছা ভবতরণ, একটা কথা ভেবে বলো তো, এই বিদেশবাবুর পরচুলের মধ্যে যে চাবিটা ছিল সে কথা বিদেশবাবুর দাদা মানে বিমলবাবু নিশ্চয়ই জানতেন। এটি বলার সঙ্গে সঙ্গেই ভবতরণ একবার এদিক ওদিক তাকিয়ে দেখলেন। আমরা ভবতরণের সাথে কথোপকথন করছিলাম। একতলায় বসার ঘরের কাছে বসে বিদেশবাবু দোতলায় কি একটা কাজে গিয়েছিলেন। এমন সময় সিঁড়ির কাছে বিদেশবাবুর পায়ের শব্দ শুনে ভবতরণ তাড়াতাড়ি বললেন, ওই সিন্ধুকে কি আছে সে কথা ওই বিমলবাবু কয়েকবার জানতে চেয়েছিলেন আমাদের বিদেশবাবুর কাছ থেকেই। বিমলবাবুকে আমি বড়বাবু বলেই ডাকি। আমাদের বড়বাবুর মৃত্যুর পর সিন্ধুকের কথা জানতে চাইলে ছোটবাবু বলেছিল। কি হবে দাদা, বাবা তো বলেছে খুব সমস্যায় না পড়লে সিন্দুক খুলতে না। বাবার কথা অমান্য করে সেই সিন্দুক আমি খুলবো কি করে? আমি তো সিন্ধুক খুলতে বলছি না, আমি শুধু এটাই বলছি যে ওই সিন্ধুকের মধ্যে কি আছে সেটা একবার যদি দেখা যেত।
বাবা সমস্যায় পড়লে সিন্ধুক খুলতে বলেছে, মানে ওর মধ্যে নিশ্চয়ই দামি কিছু থাকবে। যাক, বাবা আমাদের জন্য যা রেখে গেছে তা সঠিকভাবে কাজে লাগাতে পারলে আমাদের আর কোনো কিছুর প্রয়োজন হবে না। তুই তো ব্যবসার কাজ দেখলি না, তুই নিজের মতোই ছবি আঁকা নিয়ে থাকবি। ছবি আঁকা নিয়ে কি পাস তা আমি কিছুই জানি না। বাবাও সে চেষ্টা করেছিলেন অনেকবার। বাবাকে তো আমি বলেছিলাম প্রয়োজন হলে সবকিছু ছেড়ে চলে যাব, কিন্তু ছবি আঁকা আমি ছাড়তে পারবো না। ছবি আঁকাই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তাই ওই ব্যাপারে আমি কোনো কথা শুনতে চাই না। এটা তো অনেক আগের কথা, তাই না? বড়বাবুর মৃত্যুর 2 বছর পরই তখনই তো বাড়ি ছেড়ে ছোটবাবু এখানে চলে এসেছিলেন। বড়বাবু ও ছোটবাবুর মধ্যে ঝগড়াও হয়েছিল, তবে খুব বেশি নয়। কিন্তু বড়বাবুর স্ত্রী বড় বৌদিমণি ওই বাক্সটার প্রতি খুব আগ্রহী ছিলেন। আমাকে বারবার বলতেন চাবিটা কোথায় আছে সেটা খুঁজে বের করে দিতে, কিন্তু আমি আর কিছুই জানি না গো বাবু। ব্যোমকেশ একবার আমার দিকে তাকালো, তারপর কিছু একটা ভাবতে ভাবতে ওদের সামনে দেওয়ালের দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই সিঁড়ি দিয়ে বাবু নামতে নামতে বললেন, ওপরে চলে আসুন। আমরা ঘুরে ঘুরে উপরের ঘরে তার ছবিগুলো দেখছিলাম। তার ছবি আঁকার ক্ষমতা সত্যি অদ্ভুত। প্রথম দিন ভদ্রলোককে দেখে যেমন অদ্ভুত ভাব মনে হয়েছিল, এক মুহূর্তে তার সবকিছুই বদলে গেল। তার ছবির বিষয়বস্তু বেশিরভাগ সব কাল্পনিক। প্রকৃতি, অদ্ভুত কিছু মূর্তি, অথবা এমন কোনো দৃশ্য যা হয়তো বিদেশবাবু বা অন্য কারোর চোখে কখনো ধরা পড়েছিল। গ্রামের চিত্র, শহরের চিত্র, এমনকি আরো অনেক কিছু। ঘরের মধ্যে চোখে পড়েনি কোনো পোর্ট্রেট কিংবা মানব চিত্র। আপনি কি পোর্ট্রেট বা মানব চরিত্র নিয়ে ছবি আঁকেন না? না, অনেকেই তাদের ছবি আঁকার জন্য আমাকে বলেছেন, কিন্তু সত্যি বলছি, যে বিষয় নিয়ে কাজ করতে ভালো লাগে না সেগুলো নিয়ে কেন কাজ করব বলুন তো? আপনি আমার ঘরে যে সমস্ত ছবি দেখবেন সবই আমার মস্তিষ্ক প্রসূত। একটি দেওয়ালের পাশে একটি ছবি চোখে পড়ল, একটি প্রজাপতি যা গাছের ডাল থেকে আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসে। ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় সেটি ডাল নয়, একটা মাছ। মাছের মধ্যে থেকে প্রজাপতি সেই মুহূর্তে বাইরে বেরিয়ে আসে, এত নিপুণভাবে ফুটিয়ে তোলা যে নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। ওপরতলার ঘরে ঘুরতে ঘুরতে বিদেশবাবু বললেন, ভবতরণের সঙ্গে কথা বলে কি বুঝলেন? বেশি কিছু নয়, তবে আপনার ওই বাক্সের প্রতি আপনার দাদা এবং বৌদির কিছু কৌতূহল ছিলই। এটাই তো স্বাভাবিক। সমস্ত সম্পত্তি যেখানে বাবা ভালোভাবে ভাগ করে দিলেন, কারণ ব্যবসার ব্যাপারটা আমি দেখতে পারবো না, সেই জন্য সেটা দাদাকে দেওয়া হয়েছিল, এবং তার বদলে আমাকে কলকাতার বাইরে একটা বাড়ি এবং কিছু জমি জমা দিয়ে গিয়েছিলেন। সব দিকেই আমরা দুজনেই সন্তুষ্ট ছিলাম, তবে বাক্সটা শুধুমাত্র আমায় দিয়ে গিয়েছিলেন। স্বাভাবিক নয় কি? কৌতূহল যে আমার ছিল না তা কিন্তু নয়, কিন্তু বাবার কথা অমান্য করতে আমি পারিনি। আপনার কি মনে হয় ওই বাক্সের মধ্যে কি থাকতে পারে? আমার মনে হয় এই বাক্সের মধ্যে এমন কিছু একটা আছে যা বাবার কাছে খুব প্রিয় ছিল, এবং সেটি হয়তো আমারও খুব প্রিয় হবে, আর সেই কারণেই বাবা সেটা আমায় দিয়ে গিয়েছেন। তাছাড়া কঠিন দুঃসময় বাবার জন্য আলাদা করে টাকা পয়সা রেখে যাবেন এমনটা আমি মনে করি না, কিন্তু ওই বাক্সে এমন কিছু থাকতে পারে যা টাকার মূল্যে মূল্যবান না হলেও অন্য কোনো মূল্যে অবশ্যই দামি। আমারও ঠিক তেমনটাই মনে হয়। আচ্ছা, যেখান থেকে আপনার ওই পট চুলটা চুরি হয়েছিল সেই অ্যান্টিক শপের ঠিকানাটা আমাকে একবার দিন তো, সেখানে গিয়ে একবার দেখে আসতে হবে। এরপর বিদেশবাবুর সঙ্গে কিছু কথা বলে আমরা ফিরে এলাম। কি মনে হচ্ছে? কোন ব্যাপারে বলছো? এটাই তো, তুমি কাল বিদেশবাবুকে কথা দিয়ে এসেছিলে তার চেনা সেই অ্যান্টিক শপে গিয়ে একবার খোঁজ খবর নেবে। তাছাড়া আজ সকালে বেরিয়ে কোথাও গিয়েছিলে, পুটিরাম বলল ওখানে গিয়েছিলে নাকি। আমি তো জানি সকালে তুমি একটু ব্যস্ত ছিলে, ফিরতে ফিরতে দুপুর হয়ে গিয়েছিল। তারপরে সে শুনলাম তুমি খাওয়া দাওয়া না করেই নিজের ঘরে চলে গেছো। বুঝলাম ব্যস্ত ছিলে, তাই বিরক্ত করিনি, কিন্তু এখন তো বলো ব্যাপারটা কি হলো। আমরা ঘরে বসেছিলাম, সামনে চায়ের কাপ। ব্যোমকেশ চায়ের কাপে লম্বা করে চুমুক দিচ্ছিল আর হাতে খোলা খাতার দিকে তাকিয়ে কি যেন দেখছিল।
বুঝতে পারছিলাম বিদেশবাবুর চাবি চুরির ব্যাপারটা নিয়ে ও ভীষণভাবে জড়িয়ে পড়েছে, কিন্তু এতটা গভীরভাবে ভাবার মতো কিছু এখনো হয়নি। চুলটা চুরি করেছে, সেটা খুঁজে বের করতে পারলে সমস্যা মিটে যাবে। তবে সিন্ধুকে কি আছে সে ব্যাপারে আমারও কিছু কৌতূহল ছিল। ওখানে গিয়েছিলাম, ক্যানিং স্ট্রিটের কাছে ওই অ্যান্টিক শপে। প্রথম দিন বিদেশবাবু সামান্য কিছু ভুল বলেছিলেন। লিঙ্কন স্ট্রিটের কাছে অ্যান্টিক শপের কথাও উনি বলেছিলেন, কিন্তু আজ ঠিকানা দেওয়ার সময় দেখলাম সেটা ক্যানিং স্ট্রিটের কাছে হতে পারে। তিনি হয়তো ভুলবশত কথাটা বলে ফেলেছিলেন। যাই হোক, যথারীতি আজ সকালে সেখানে গিয়ে পৌঁছালাম। ছোটখাটো দোকান, বেশি বড় নয়, কিন্তু জিনিসপত্র অনেক রয়েছে। সকালের এই সময়টা বোধহয় খদ্দেরদের ভিড় কমই থাকে। ক্যাশ বাস্কের কাছে বসে একজন মধ্যবয়স্ক ভদ্রলোক, পাকা চুল, তিনি হিসাব করছিলেন। আমি এগিয়ে গেলে তিনি সামান্য উঠে এসে বললেন, বলুন স্যার, আপনাকে কি দেখাবো? আমি কিছু দেখতে আসিনি, আমি এসেছি মিস্টার হালদার অর্থাৎ বিদেশ রঞ্জন হালদারের তরফ থেকে। কয়েকদিন আগেই আপনার এই দোকানেই তার সঙ্গে একটা ছোট্ট দুর্ঘটনা ঘটেছিল। আপনার সে বিষয় নিশ্চয়ই মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না কেন? উনি তো আমাদের একরকম বলতে গেলে নিয়মিত কাস্টমার। নতুন কোনো জিনিসপত্র এলে ওনাকে ডাকা হয়। তাছাড়া ভদ্রলোকের আঁকার হাতও চমৎকার। কলকাতার নাম করা চিত্রশিল্পীদের মধ্যে বিদেশ রঞ্জন বাবুকে বাদ দিলে তো আর চলে না। আপনি বসুন। তখন আমি আমার পরিচয় দিলাম। তুমি তো জানো এই সমস্ত কাজে আমি যেটা ব্যবহার করে থাকি সেটা হলো ছদ্মবেশ। আর সেই ছদ্মবেশে আমাকে চেনার ক্ষমতা মাঝে মাঝে তোমারও হয়ে থাকে না। তাহলে ওই দোকানদার যে আমায় আগে খুব ভালোভাবে দেখেনি, সে আমাকে চিনবেই বা কিভাবে? যাই হোক, অন্য একটা পরিচয় দিয়ে তার কাছে ব্যাপারটা খুলে বললাম আমি পুলিশের লোক। দেখুন, চুলটা চলে যাওয়ার পর প্রথমে ব্যাপারটা নিয়ে কিছু ভাবেনি হালদার, কিন্তু পরে জানা যায় তার ওই মাথার উপর চুলের মধ্যে একটা বিশেষ জিনিস ছিল, আর সেটার জন্যই তিনি পুলিশের কাছে এসেছেন। পুলিশ? তার মানে আপনি এসেছেন সেটা খোঁজার জন্য? কিন্তু একবার ভেবে দেখুন স্যার, আমি কি করতে পারি বলুন তো? সেদিন দোকানে অনেক ভিড় ছিল, তাড়াহুড়োর মধ্যে কখন তার মাথা থেকে সেটা পড়ে গেছে, আর তার মধ্যে কখন সেটা কে তুলে নিয়ে গেছে সেটা আমি বা কিভাবে বলবো বলেন দেখিনি? আপনি সে বিষয়ে কিছু বলতে পারেন না সে কথা আমি জানি, কিন্তু যদি আপনার কাউকে সন্দেহ হয়, দেখুন এমন কাজ যদি কেউ করে থাকে তাহলে তার উপর নজর রাখা প্রয়োজন। সেদিন সকালে নিশ্চয়ই দোকানে এসেছিলেন তিনি, এবং অনেকক্ষণ ধরেই বিদেশবাবুর উপর নজর রেখেছিলেন। সুযোগ বুঝে তাকে ধাক্কা দিয়ে মাথা থেকে চুলটা খুলে নেওয়া হয়। তিনি নিজেই স্বীকার করেছিলেন যে তারপর চুলটা মাথায় সামান্য আলগা হয়ে এসেছিল। তিনি সেটা নিয়ে এই দোকানেই ঢুকেছিলেন আর কি। তারপর ভেবেছিলেন পরে হয়তো সেটা ঠিক করে নেবেন। তবে তার আগে, না স্যার, আমি তো তেমন কিছুই জানি না। তবে কি ব্যাপারে? সেদিন তো বিদেশবাবুর সঙ্গে আমার কথাও হয়েছিল। ওটা হারিয়ে খুব উনি ভেঙেই পড়েছিলেন, কিন্তু তখন তো বলেনি ওর মধ্যে কিছু একটা ছিল বলে। এমনিতে সেটা গোপনীয়, তাই বাইরে বলা সম্ভব নয়। একটা কাজ করুন, যদি কোনোভাবে এই বিষয়ে আপনার কিছু মনে পড়ে তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। তারপর আমি টেলিফোন নাম্বারটা দিয়ে এলাম, কিন্তু দোকান থেকে বেরিয়ে আসছি এমন সময় শুনলাম দোকানদার আমায় ডাকছেন, কিন্তু তখন আর দাঁড়াবার ইচ্ছে হলো না। মাথায় অন্য একটা ব্যাপার ঘুরছিল, তাই সেখান থেকে বেরিয়ে এলাম। দোকানদার যা বলেছে তার মধ্যে তো কোনো ফাঁক নেই, সমস্ত কথাই সত্যি বলেছেন তিনি। আর যদি এমন কিছু হয় তাহলে এই ক্ষেত্রে তারও তো কোনো দোষ দেওয়া যায় না। যদি কেউ সেটি নিয়ে যায় তাহলে উনি কি করবেন? কিন্তু আসল কথাটা হলো, সেদিন যে বিদেশবাবুর মাথার উপর চুলটা আলগা হয়ে গেছিল সে কথা অন্য কেউ জানলো কিভাবে? ওটা নেওয়ার কি তার অন্য কোনো কায়দা ছিল? বিদেশবাবু একা একা যাতায়াত করেন, দিনের বেলা কিংবা রাতের বেলাতে যে কোনো মুহূর্তে তাকে ধরে তার মাথা থেকে চুলটা খুলে নেওয়া কঠিন কোনো ব্যাপার নয়, কিন্তু কাজটা এমন ভাবে করারই বা কি কারণ ছিল? হতে পারে যে কাজটা করেছে তাকে বিদেশবাবু খুব ভালোভাবে চিনতেন, আর সেই কারণেই ওই কাজটা করতে গিয়ে এত কৌশল প্রয়োগ করা হয়েছিল। ধাক্কা দিয়ে চুরি করার প্রয়োজন পড়েছিল। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো বিদেশবাবুর ভুলে যাওয়ার প্রবণতা। তিনি অনেক কিছু বিভিন্ন জায়গায় রেখে ভুলে যান।
ঠিক তেমনই হয়তো চাবির কথা অন্য কাউকে বলে সেটাও ভুলে গেছেন। আজ সকালে একটা ফোন এলো। ব্যোমকেশ ফোনটা ধরল। কথা শুনে মনে হলো বিদেশবাবুর সঙ্গে কথা বলছিল। এই প্রান্তের কথাই শুধু শুনতে পেলাম, অপর প্রান্তের কথাগুলি শোনা গেল না। তবে বোঝা গেল ও বিদেশবাবুকে খুব সাবধানে থাকার কথা বলছে এবং প্রয়োজন হলে তার বাড়িতে পুলিশের পাহারা বসানোর কথা বলছে। ফোন রাখতেই বললাম, আবার কি হলো? হঠাৎ করে আবার বাড়িতে পুলিশ পাহারার প্রয়োজন পড়লো কেন? এক্ষুনি আমাদের বেরোতে হবে। কাল রাতে বিদেশবাবুর কাজের লোক ভবতারণ খুন হয়েছে। আমি প্রায় চেয়ার থেকে লাফিয়ে উঠে দাঁড়ালাম। কি বলছো? ভবতারণ খুন হয়েছে? কিন্তু ভবতারণকে কেউ খুন করতে যাবে কেন? এটাও ওখানে না গিয়ে পৌঁছানো পর্যন্ত বুঝতে পারবো না। এখনই আমাদের বেরোতে হবে। চলো। পুলিশ ঘটনাস্থলে কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে, তার মধ্যেই আমাদেরকে ঢুকতে হবে। নাহলে বুঝতেই পারছো, যদি দেখা যায় অন্য কোনো পুলিশের অধীনে কেসটা পড়েছে তাহলে সমস্যা আরো বাড়বে। ওর কথাগুলো শুনে আমি তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নিলাম। তারপর দুজনেই বেরিয়ে পড়লাম। বিদেশবাবুর বাড়িতে গিয়ে পৌঁছতেই চোখে পড়ল পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশ অফিসারের সঙ্গে দেখা করে আমরা সরাসরি ঘটনাস্থলে চলে গেলাম। সিঁড়ির কাছে মৃতদেহ পড়েছিল উল্টো হয়ে এবং পিঠে একটা ছুরি গাঁথা। পাশে একটা চেয়ারে বসে ফ্যাকাশে মুখে বিদেশবাবু বসেছিলেন। আমরা গিয়ে সেখানে বসলাম। বিদেশবাবু বললেন, কোথা থেকে যে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছি না। কাল রাতে একবারও কোনো শব্দ পাইনি, কিচ্ছু বুঝতে পারিনি। যদিও কাল রাতে একটু দেরি করে ঘুমোতে গিয়েছিলাম। আর জানেন তো, একবার ঘুমোতে গেলে আমার ঘুম সেই সকাল না হওয়া পর্যন্ত ভাঙে না। ব্যাপারটা কি হয়েছিল সেটা একটু খুলে বলতে হবে মিস্টার হালদার। আজ সকালে মৃতদেহ আপনি তো প্রথম দেখেছেন। সকালবেলায় ঠিক কি ঘটেছিল? কাল রাতে একটু দেরি করেই ঘুমোতে গিয়েছিলাম। একটা ছবি আঁকছিলাম, কিন্তু মনটা বেশ কিছুদিন ধরেই ভালো যাচ্ছিল না। তাই ছবি আঁকার কাজটা ধীর গতিতে চলছিল। এমন একটি পরিস্থিতি যখন হয়ে গেল তখন আর কিছু লুকিয়ে লাভ নেই। একদিন আগে আমার মাথার ওপরে চুলটা হারিয়ে গিয়েছিল, আর সেই মাথার চুলের মধ্যে একটা জিনিস ছিল যা আমার কাছে খুবই দামি। এইসব নিয়ে আমি চিন্তায় ছিলাম। তারপর কাজ সেরে অনেক রাতে যখন ঘুমোতে যাই তখনও একবার নিচে নেমে গিয়েছিলাম, সবকিছু ঠিক ছিল। তারপর সকালে ঘুম ভাঙতেই দেখি ঘড়িতে প্রায় 9টা বেজে গেছে। এতক্ষণে ঘুম ভাঙল। বিশেষত ওঠার পরে আমাকে ভবতারণ ডাকাডাকি করতে শুরু করেছে। তার উপরে তখন রাগ করলেও পরে বুঝতে পারলাম সে ঠিকই করেছে। কারণ সকালে উঠে ব্রেকফাস্ট করে স্নান খাওয়া দাওয়া করে আবার ঘুমোতে চলে যাই প্রায় বিকেল পর্যন্ত। এটাই ছিল আমার রুটিন। কিন্তু আজ ভবতারণ ডাকেনি দেখে একটু রেগে দরজা থেকে বেরিয়ে ভবতারণের নাম ধরে ডাকতে ডাকতে সিঁড়ির কাছে আসছিলাম। নিচের দিকে তাকিয়ে আমার চক্ষু স্থির হয়ে যায়। প্রথমে বুঝতে পারিনি, কিন্তু পরে ভালো করে তাকিয়ে তার পোশাক দেখেই বুঝতে পারলাম যে এটা ভবতারণ। তার পিঠের কাছে একটা ছুরি গাঁথা ছিল। তারপর আমার চোখ চলে গেল বাইরের দরজার দিকে। বাইরে যাবার দরজাটা খোলা ছিল। তার মানে অপরাধী এসেছিল এই দরজা দিয়ে। কিন্তু রাতের বেলায় এত কিছু হয়ে গেল অথচ আপনার ঘুম ভাঙল না? আসলে বেশ কিছুদিন ধরেই শরীর এবং মন আমার ঠিক ভালো যাচ্ছে না। তাই আমার ডাক্তারের সঙ্গে এ বিষয়ে কথা বলাতে তিনি আমাকে একটা হালকা ঘুমের ওষুধ দিয়েছিলেন। আপনি চাইলে সেই ওষুধ আপনাকে দেখাতে পারি এবং ডাক্তারের সঙ্গেও কথা বলাতে পারি। আচ্ছা, মৃতদেহটা এখন যেভাবে পড়ে আছে ঠিক সেভাবেই পড়েছিল তো? এই বাড়িতে তারপর আর কেউ ঢুকেছিল কি? আর হ্যাঁ, আরেকটা কথা, সদর দরজাটা ভিতর থেকে নিশ্চয়ই বন্ধ থাকতো, তাতে তালা দেওয়াও নিশ্চয়ই থাকতো, তাই না? তার মানে আপনি মনে করছেন বাইরে থেকে কেউ এসে দরজা ধাক্কা দিতে তারপর দরজা খুলে গিয়েছিল? কিন্তু ভবতারণ বাইরের কাউকে এত রাতে বাড়িতে ঢুকতে দেবে কেন? যদি সেটা ভবতারণের পরিচিত কেউ হয় তাহলে তাকে ভবতারণ নিশ্চয়ই বাড়িতে ঢুকতে দেবে। আর তার উপর যদি ভবতারণের সঙ্গে তার সম্পর্ক ভালো থাকে তাহলে ব্যাপারটা অন্যদিকে খাটে।
আর হ্যাঁ, আরেকটা কথা অফিসার, একবার ভেবে দেখুন, অপরাধী ঠিক সেই সময় বাড়িতে এসেছিল যখন ভবতারণ একতলায় একা ছিল এবং ওপরতলায় বিদেশবাবু ঘুমিয়েছিলেন। বিদেশবাবু রাত 2টোর একটু পরে একবার নিচে নেমে এসেছিল, তখন কিন্তু সবকিছুই ঠিকঠাক ছিল এবং সেই সময়টা ভবতারণও জেগেছিল। কে, তাই তো বিদেশবাবু? হ্যাঁ, বাথরুমের ব্যবস্থা একতলাতেই ছিল। যখন আমি নেমেছিলাম তখন ওটার সময় দেখলাম ভবতারণের ঘরে আলো জ্বলছে। ভবতারণ দরজার কাছে এসে আমায় জিজ্ঞেস করেছিল কিছু লাগবে নাকি। আমি ওকে শুয়ে পড়তে বললাম। প্রত্যেকদিন কি ভবতারণ এত রাত পর্যন্তই আপনার জন্য অপেক্ষা করে? আর আপনি শুতে যাওয়ার পরেই কি সে ঘুমোতে যায়? এ কথায় বিদেশবাবুর কিছু খটকা লাগলো। হঠাৎ করে তিনি বললেন, না তো, ভবতারণ রাত 11টার মধ্যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। আমার জন্য ফ্লাক্সে চা করা থাকে, প্রয়োজন হলে সেই চা আমি রাতে খাই। আর যদি খুব কিছু প্রয়োজন হয় তবে ভবতারণের ঘরের দরজায় ধাক্কা দিলে সে উঠে আসে। ভবতারণের ঘুম খুব পাতলা, হালকা শব্দেও তার ঘুম ভেঙে যায়। তাহলে এত রাত পর্যন্ত ভবতারণ জেগেছিল, সে ব্যাপারে আপনি কিছু মনে করেননি? বিদেশবাবু, আমাকে একবার আপনার দাদার বাড়িতে যেতে হবে। পুলিশ রাতেও এখানে আপনার বাড়িতে পাহারা দেবে, কারণ বলা যায় না, আবার আপনার বাড়িতে হামলাও হতে পারে। আর ওই সিন্দুকটা যথাস্থানে আছে তো? আমি দেখছি সেটা ওখানেই আছে। তাহলে অপরাধী বাড়িতে ঢুকে শুধুমাত্র ভবতারণকেই মারতে চাইলো, নাকি আর অন্য কিছু ব্যাপার রয়েছে? আচ্ছা, চলুন তো একবার সিন্দুকটা দেখে আসি। এই কথা বলে আমরা সবাই দোতলায় গেলাম। সেখানে গিয়ে বিদেশবাবু শেষের দিকের একটা ঘরের দরজা খুলতে শুরু করলেন। চাবির গোছা দিয়ে বিদেশবাবু ঘরের দরজা খুলে দেন। তারপর ঘরের ভেতরে ঢুকতে গিয়ে বলেন, এটা স্টোর রুম বলা যায়। সেখানে একটি ছোট্ট আলমারি রয়েছে। সেই আলমারিতে রাখা একটা লোহার মাঝারি আকারের বাক্স। আর এই হলো সেই বাক্সটা। ব্যোমকেশ এগিয়ে গিয়ে বাক্সটা হাতে তুলে নেন। তারপর সেটি ঝাঁকাতে গিয়ে ওর মুখে কিছু মুহূর্তের জন্যে অস্বাভাবিক অবস্থা দেখা যায়। সর্বনাশ, বাক্সটা তো খালি। এক মুহূর্তের মধ্যে আমি আর পুলিশ অফিসার অবাক হয়ে গেলাম। আর বিদেশবাবু তার তেল চকচকে টাকওয়ালা মাথায় দুটি হাত রেখে ধপ করে মেঝের ওপর বসে পড়লেন। এরপর আমরা সোজা গেলাম বিদেশবাবুর দাদা বিমল বাবুর বাড়িতে। ভনিতা না করে সরাসরি কাজের কথা এলাম। ওনারা রীতিমতো অস্বীকার করল। আমি বললাম, বিমলবাবু দেখুন, ওই বাক্সে কি ছিল সেটা জানার জন্য কৌতূহলী আপনি ছিলেন না। তবে আপনি যদি বলেন আপনি এমন কাজ করতে পারেন না, তাহলে আমিও তাই বিশ্বাস করি। আপনারা কিন্তু কোনো প্রমাণ ছাড়াই আমাদের উপর দোষারোপ করছেন। সেটা একটু পরেই বলবো। আর তাছাড়া ওই বাক্সের ভিতরে যে জিনিসগুলো ছিল তা যে এখন এই বাড়িতেই আছে সে ব্যাপারে আমি নিজেই নিশ্চিত। তার মানে আপনি বলতে চাইছেন যে আমি নিজেই আমাদের সম্পত্তি আমার ভাইয়ের কাছ থেকে চুরি করেছি? আমি একবারও বলিনি আপনি এটা করেছেন, আমি শুধু বলেছি চুরির মাল এই বাড়িতে আছে। আচ্ছা, আপনি সপ্তাহখানেক আগে আপনার ভাইকে আপনার বাপের বাড়িতে এনেছিলেন না? এই কথায় হঠাৎ করে বিমলবাবুর বউ মলিনা দেবীর মুখটা কেমন যেন হয়ে গেল। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে তিনি বললেন, আমার ভাই? হ্যাঁ, আমার ভাই তো এসেছিল, কিন্তু কাল সন্ধ্যায় সে চলে গেছে। আসলে মায়ের শরীরটা ভালো ছিল না তো, তাই। কি তোমার ভাই কাল সন্ধ্যায় চলে গেছে? হ্যাঁ, সে তো বেরিয়েছিল, কিন্তু চলে যাওয়ার কথা তো আমায় বলেনি। আর তাছাড়া তোমার মায়ের অসুস্থতার খবরও এখন জানলাম। তোমায় বলবো বলেই ভাবছিলাম। আসলে তোমার এত কাজের চাপ, তারপরেও যদি সমস্ত কিছু তোমায় বলি তাহলে তো ঠিক হবে না, তাই না? তবে ভাই সময় মতো পৌঁছে গেছে, আর মায়ের শরীরটা ঠিক হলে সে আবার আসবেও বলেছে। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় না মলিনা দেবী আপনার ভাই কাল সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে বলে। আমার ধারণা সে আজ ভোরবেলা তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে, এবং যদি সেখানকার থানায় খোঁজ নেন তাহলে আপনি নিশ্চিত জানতে পারবেন সে কোথায় গেছে। তাছাড়া আমার মনে হয় না আপনার বাড়ির অন্য লোকেরা আপনার পরিকল্পনার ব্যাপারে জানে। তাই যদি এখন আপনার বাড়ির লোকেদের সঙ্গে কথা বলা যায় তাহলে আমরা সত্যিটা জানবো। আপনি কি বলতে চাইছেন? আপনি বলছেন আমার স্ত্রী এমন কিছু করেছে?
কিন্তু কেন? আমাকে একটু সময় দিন, আমি সব বলছি। হ্যাঁ, আপনার বাড়ির সম্বন্ধে খবর নেওয়ার ব্যবস্থা হয়ে গেছে এবং আপনার দারোয়ানের সঙ্গে ভালোভাবে কথা বলে বোঝা যাবে যে আপনার ভাই আজ ভোরবেলা এখানে এসেছিল এবং তার কিছুক্ষণ পরেই সে আবার চলেও গেছে। টাকা দিয়ে তাকে ঠকানো সম্ভব, তবে চেরার চাপে সব সত্যই একদমই ভেঙে পড়বে। আপনি মিথ্যে বলছেন। আপনার দারোয়ান আমাদেরকে সবকিছুই বলেছে। আজ ভোরবেলায় আপনার ভাই এখানে এসেছিল এবং সে তার কিছুক্ষণ পরেই এখান থেকে চলে গেছে। আমার ভাই কাল রাতে শেষের দিকে ভোরবেলা। ঋতু হয়ে কথাটা বলতে গিয়ে হঠাৎ মাঝপথে থেমে গেলেন বিমলবাবুর স্ত্রী মলিনা দেবী। ভোরবেলা নয়, শেষ রাতে, অর্থাৎ ওই 4টের কিছু আগে আপনার ভাই এই বাড়িতে এসেছিল, তবে সে বেশিক্ষণ এখানে থাকেনি এবং দ্রুতই চলে গেছে। দারোয়ান আমাদের এই বিষয়ে কিছু বলবে না, কারণ তাদের পক্ষে এত কিছু জানার কথাও নয়। বাড়ির পেছনের দিকে পাঁচিলের কাছে আপনার সঙ্গে তার দেখা হয়েছিল, কি তাই তো? আচ্ছা মলিনা দেবী, তার রানা জিনিসপত্রগুলো আপনি কোথায় গুছিয়ে রেখেছেন একটু বলুন তো। বেশ করেছি, আমাদেরও ভাগ রয়েছে। শুধু বাবার দেওয়া জিনিসটা ওকেই তো আর দেওয়া যাবে না। কতবার বলেছি ওকে, কতবার বলেছি বাবাকে বলতে যে ওটার মধ্যে যা কিছু আছে সেটা যেন পুরোটা ছোট ছেলেকে না দেওয়া হয়, কিন্তু তিনি তো আমার কোনো কথাও শোনেনি, জানার চেষ্টাও করেননি। আসলে তাতে কি লেখা ছিল সেটা যদি একবার জানার চেষ্টা করতো। তোমার মনে যে বাবার প্রতি এবং আমার ভাইয়ের প্রতি এত হিংসা রয়েছে তা আমি জানতাম না। ওটার মধ্যে কি ছিল সেটা জানার কৌতূহল আমারও ছিল, তবে তবে বাবা যখন ওটা ভাইকে দিয়েছিল আমি কি করে দেখব? আর ভাই তো নিজেও ওটা কখনো খুলে দেখেনি। খুলে দেখার ব্যাপারটা তোমাকে কে বলেছে? খুলে না দেখলে কেউ তো সেই চাবিটা নিজের মাথার ওপর চুলের মধ্যে গোপনে রাখবে না। ভাগ্যিস আমার ভাই বাড়িতে গিয়ে ভবতারণের সঙ্গে কথা বলার সময় তার মুখ থেকেই ওই চুলের মধ্যে চাবি রাখার ব্যাপারটা বের করেছিল, না হলে আমরা আর সেই চাবি খুঁজেও পেতাম না। বাক্সের মধ্যে থাকা দামি জিনিসগুলো আমাদের কাছেও আসতো না, কিন্তু তার মধ্যে আমি জানি খুব কম জিনিস ছিল, অকারণে কয়েকটা ছবি ছিল। যেগুলো আপনি অকারণ ছবি বলছেন সেগুলো কিন্তু অকারণ নয়। ওই ছবির দাম হয়তো আপনার কাছে কিছু না, তবে বিদেশ বাবুর কাছে তা অনেক মূল্যবান। কলকাতার কিছু বিখ্যাত চিত্রশিল্পী যেমন তাদের জীবনের আঁকা প্রথম ছবিগুলো সেই বাক্সের মধ্যেই ছিল। একসময় এগুলো অ্যান্টিক হিসাবে বিক্রিত হয়েছিল এবং এখন বাজারে তাদের দাম অনেক বেশি, তবে তার থেকেও বেশি ওই ছবিগুলোর শৈল্পিক মূল্য বিদেশ বাবুর কাছে ছিল। তাছাড়া ওই বাক্সের মধ্যে ছিল বিখ্যাত পান্নার আংটি, যা তিনি কিনেছিলেন কলকাতার এক বিখ্যাত অ্যান্টিক শপ থেকে। তবে একটাই নয়, ওই বাক্সে ছিল 3টি বড় পান্নার আংটি এবং সেগুলোর মূল্যও কম নয়। এখন এসব জিনিস আপনার কাছেই আছে, কিন্তু ছবিগুলো কোথায় একটু বলুন তো। একটা কাপড়ে বেঁধে সবকিছু ভাই নিয়ে এসেছিল, সেগুলো আমার ঘরে আলমারিতে রাখা আছে। তবে ওই জিনিসগুলোর ভাগ কিন্তু আমাদেরও আছে, আমি সেগুলো দেব না। বিমল রাগে অন্ধ হয়ে হঠাৎ করে উঠে দাঁড়িয়ে মলিনার গালে সজোরে চড় মারলেন। এ ঘটনা কেউ আশা করেনি। বিমলবাবু হাত তোলা উচিত নয়, তাছাড়া বাইরের লোকের সামনে তো একদমই উচিত নয়। আপনি থামুন, পুলিশ এলে তারা ব্যবস্থা নেবে। অফিসার এবং কনস্টেবল খুব তাড়াতাড়ি এসে পৌঁছাবে। বিমলবাবুর স্ত্রীর চোখে মুখে তখন ভেঙে পড়ার চিহ্ন দেখা গেল। তিনি কান্নায় ভেঙে পড়লেন এবং শাড়ির আঁচলে মুখ ঢেকে ফেললেন। বিমলবাবু রাগে থরথর করে কাঁপতে কাঁপতে বললেন, আমি ভাবতে পারছি না, আমি ভাবতেই পারছি না ভাই আমাকে এত বড় একটা ব্যবসার অংশ দিল। ভাইয়ের সেই গ্রামের জমি বাড়ি অর্থ সম্পত্তি বাবা যা তাকে দিয়েছিল তার চেয়ে 3 গুণ বেশি আমায় দিয়ে গেছে। আমার ব্যবসার অংশ বিক্রি করলে আমি ভাইয়ের চেয়ে 3 গুণ টাকা পেয়ে যাব। তাছাড়া এই ব্যবসা যদি এভাবেই চলতে থাকে তাহলে আমার 3 পুরুষ নিশ্চিন্তে পায়ের উপর পা তুলে বসে খেতে পারবে। তারপরেও তোমার এত লোভ ছিল শুধু ওই বাক্সের মধ্যে থাকা কিছু জিনিসের জন্যে। বিমলবাবু এই কথাগুলো বলার পরেই বুঝতে পারছিলাম তার মনে আবেগের ঝড় বয়ে যাচ্ছে। একটু পরেই দরজা দিয়ে ঢুকলেন বিদেশবাবু, সঙ্গে পুলিশ অফিসার। আপনার কথা মতো খবর পাঠিয়ে দিয়েছি,
আশা করছি বিকেলের মধ্যে কিছু একটা জানতে পারবো। পথে বিদেশবাবুর সঙ্গে দেখা হলো, তাই তাকে নিয়ে চলে এলাম। দাদা, এসব আমি কি শুনছি? তুমি নাকি... সব কিছু আমার জন্য হয়েছে রে, সব কিছু আমার জন্য হয়েছে। আমি যদি এতটা বিশ্বাস না করতাম, যদি সবকিছু এমনভাবে ছেড়ে না দিতাম, তাহলে হয়তো আমাদের কাজের লোক হরিচরণ বলেছিল যে সে আমার স্ত্রীর সাথে ওই বাক্সের ব্যাপারে তার ভাইয়ের সঙ্গে কথা বলতে শুনেছে, কিন্তু আমি তখন কিছুই বুঝতে পারিনি। তাহলে তো অফিসারের কথাই সঠিক। বাক্সের ব্যাপারে তোমরা যদি কিছু বলতেও আমি সেটি এমনিই দিয়ে দিতাম। বাবা আমাকে যা দিয়ে গিয়েছিল তার মূল্যটা টাকা দিয়ে পরিমাপ করা যায় না। আমার কাছে সেটা ছিল বাবার স্মৃতি হিসাবে। আমি তো দাদাকে বলেছিলাম যদি কোনো সমস্যা হয় তখন আমরা সেই বাক্স খুলে যা কিছু পাবো তা ভাগাভাগি করে নেব। বিদেশবাবুর কথায় বুঝতে পারলাম ভবতারণের মৃত্যুতে বিদেশবাবু যে এতটা শোকাহত হয়ে পড়েছিলেন সেটা আমরা আগে ঠিকভাবে বুঝতে পারিনি। বিমলবাবুর স্ত্রী আর কিছু বলছেন না। বিমলবাবুও যেন স্তব্ধ হয়ে গেছেন। তাদের বাড়ির 3 জন কাজের লোক একটু দূরে দাঁড়িয়ে আছে। পরিস্থিতি কিছুটা অস্বাভাবিক হয়ে গিয়েছিল। ঠিক আছে অফিসার, চুরি হওয়া সমস্ত কিছুই এই বাড়িতেই আছে। এখান থেকে ব্যাপারটা আপনি হ্যান্ডেল করুন, আর ওই ছেলেটির খোঁজ পেলে একবার আমায় জানাবেন। এখন আমাদের কাজ এখানেই শেষ। বিদেশবাবু, আপনার চুলের মধ্যে যে চাবিটা ছিল সেটা হয়তো আপনি খুঁজে পাবেন। জিনিসগুলোর কথা আমি জানি না। বিদেশবাবু কোনো উত্তর দিলেন না। পাথরের মূর্তির মতো বসে রইলেন। সামনের চেয়ারটায় তিনি বসলেন। আমরা বেরিয়ে এলাম সেখান থেকে। রাস্তায় এসে বললাম, আর একটা কথা বলো, তুমি তো বলেছিলে ছেলেটি ধরা পড়লে বাকিটুকু বলবে। এখন তো সে ধরা পড়েছে, কিন্তু কি? ধরা পড়েছে, স্বীকার করেছে, কিন্তু চাবিটা এখনো খুঁজে পাওয়া যায়নি। আর দুঃখের বিষয় কি আর বলবো, এত দামি আর এত বিখ্যাত 3টে পেন্টিং যেগুলো ময়ূররঞ্জন বাবু নিজের জীবন দিয়ে আগলে রেখেছিলেন, সেগুলোও তাদের হাতে পড়ে নষ্ট হয়ে গেছে। সেগুলো পুনরুদ্ধারের চেষ্টা চলছে, তবে আগের মতো আর কিছুই হবে না। ছবিগুলো ছিঁড়ে গেছে। তাহলে কি করা যাবে? আচ্ছা, ময়ূররঞ্জন বাবু কেন এইসব জিনিসগুলো বিদেশবাবুকে দিয়েছিলেন? ময়ূররঞ্জন বাবু ব্যবসায়ী ছিলেন, তবে শিল্পের প্রতিদান তাকে কখনো অমান্য করতে বাধ্য করেননি। তাছাড়া তুমি তো জানো তিনি ভালো মনের মানুষ ছিলেন। হয়তো ব্যবসা বাঁচানোর জন্য তিনি দুজনকে পাশে রেখেছিলেন। পরে যখন তার ছোট ছেলেকে দেখলেন, বুঝতে পারলেন তার চোখ অন্যদিকে। সে কারণে তিনি পরবর্তী সমস্ত কিছু আলাদা করে তার ছোট ছেলেকে দিয়ে গিয়েছিলেন এই বাক্সটা। আর এই বাক্সটার মধ্যে ছিল তার 3টি বিখ্যাত ছবি, দামি অলংকার সহ, যা বিক্রি করে হয়তো তার অসময়ে কাজে লাগতে পারত। শিল্পীর জীবন সবসময় সুখকর হয় না, তুমি তো জানো। তাই হয়তো ভবিষ্যতে কিছু হতে পারে ভেবে ভয় তিনি এই কাজটাই করেছিলেন। কিন্তু বাকিটা কিভাবে হলো? মানে চুল চুরি, আর তারপর ওই বাড়ি থেকে বাক্সের মধ্যে থাকা সমস্ত কিছু চুরি করা? এখানেই হলো আসল গল্প। বাক্সের মধ্যে কি আছে তার উপর বিমল বাবুর কৌতূহল থাকলেও তার লোভ ছিল না, কিন্তু তার স্ত্রী মলিনা দেবীর লোভ ছিল। তার বাড়ির এলাকায় খোঁজ খবর নিয়ে জানা গেছে তিনি যে পরিবার থেকে এসেছেন সে পরিবার মধ্যবিত্ত। তার পরিবারের অন্যান্য লোকেদের স্বভাব চরিত্র সম্পর্কে খুব একটা ভালো খবর আমরা পাইনি। বাক্সের প্রতি তার একটা লোভ বরাবর থেকেই ছিল। তারপর যখন তার ভাই এখানে আসে তখন থেকেই সেটা আরো বেড়ে যায়। তার ভাইয়ের ব্যাপারে খোঁজ নিয়ে জানা যায় সেই বছর 3 জেল খেটেছিল। জেল থেকে বেরিয়ে মাসখানেক আগেই সে এখানে থাকতে শুরু করেছিল। প্রথম সবই ঠিক ছিল, কিন্তু তারপরে ভাইয়ের সঙ্গে বাক্সের ব্যাপারে কথা বলতে বলতেই একটা পরিকল্পনা করে ফেলে মলিনা দেবী। বিমল বাবুর স্ত্রী বা মলিনা দেবীর ভাই বাড়িতে এসে সময় সুযোগ করে ভবতারণের সঙ্গে আলাপ জমিয়ে ফেলে এবং তার কাছ থেকে সমস্ত কিছু জানে। সেদিনও হয়তো সকালের দিকে অথবা তার আগে কোনো একটা সময় বাড়িতে গিয়েছিল মলিনা দেবীর ভাই বিশ্বনাথ। তারপর সেই অনুযায়ী সে চাবিটা চুরি করে এবং অন্যদিন, মানে যেদিন ওই বাড়িতে যায় সেদিন তার কথাতেই বোধহয় দরজাটা খুলে দিয়েছিল ভবতারণ।
কিন্তু ভবতারণ বোধহয় কোনোভাবে এই কাজের সঙ্গে যুক্ত হতে চায়নি, তাই বাধ্য হয়ে তাকে খুন করতে হয়। হয়তো চিৎকার করেছিল, কিন্তু ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন বিদেশবাবু, তাই কিছুই শুনতে পাননি। তারপর চাবি খুলে ঘরের দরজা খুলে বাক্স থেকে জিনিসটা নিয়ে আসাটা কঠিন কাজ ছিল না, কিন্তু সমস্যাটা বাঁধিয়ে ফেলল ভবতারণের মৃত্যু এবং দরজা খোলা থাকা। ওইখানেই আমার সন্দেহ হয়, কেন ভবতারণ দরজা খুলে দিল? তাহলে চেনা কেউ ঘরে ঢুকেছিল, কিন্তু সেটা কে? ভবতারণের ব্যাপারে খোঁজ নিয়ে জানা যায় সত্যি সত্যি সে 20 বছর আগেই এখানে এসেছিল এবং গ্রামে গঞ্জে তার পরিবারের কোনো চিহ্নই আর ছিল না। তার মানে তার পরিচিত কেউ হতে পারে না, একমাত্র বিদেশবাবু ছাড়া। বিমলবাবু সে কাজটা করবে না, আর তার ব্যাপারেও আমি খোঁজ খবর নিয়েছি। ভবতারণ জানিয়েছিল বিমলবাবুর চেয়ে তার স্ত্রীর ওই বাক্সের ব্যাপারে কৌতূহল বেশি ছিল। তারপর খোঁজ নিয়ে জানা যায় কিছুদিনের মধ্যে বিমলবাবু স্ত্রীর ভাই এসেছিল। তারপর খোঁজ খবর নিয়ে জানা যায় কিছুদিনের মধ্যেই বিমলবাবু স্ত্রী মলিনা দেবীর ভাই এসেছিল। এরপর দুয়ে দুয়ে 4 করতে পারি, এবং কাল সকালে অফিসারকে দিয়ে মলিনা দেবীর ভাইয়ের ব্যাপারে খোঁজ করতে গিয়ে জানা যায় যে সে জেল খাটা আসামি এবং এর আগেও সে এমন কাজ করেছে। তারপরে এই বাড়ি থেকে 3টি ছবি, পান্না এবং সোনার গহনাগুলো উদ্ধার করার পর বাকি তো সবকিছুই পরিষ্কার হয়ে যায়, তাই না ভাইয়া? ভাইয়ে ভাইয়ের সম্পত্তি নিয়ে বিবাদ হয় বলে শুনেছি, কিন্তু এখানে ভাইয়ে ভাইয়ে বিভক্ত তো দূরের কথা, এত সম্পত্তি নিয়ে এত সুন্দর বন্টন, এটা আমি খুবই কম দেখেছি। অথচ তারপরেও এত কিছু। অর্থই অনর্থের মূল, বুঝলে? যদি ময়ূররঞ্জন বাবুর অর্থ কম থাকতো তাহলে ভাগাভাগিটা খুব ভালোভাবেই করতে পারতেন, তারপরে হয়তো আর কোনো সমস্যাই হতো না। বেশি অর্থ থাকার কারণে সমস্যাটা হয়েছে। শুধু শুধু মাঝখানে ভবতারণের প্রাণটা চলে গেল। চলো চলো, আজ একটু ঘুরে আসি, অনেকদিন হলো বাইরে কোথাও আর যাওয়া হয়নি। আমি মনে মনে হাসলাম। বউঠান বাড়িতে নেই, তাই ঘুরে নাও। হ্যাঁ ঠিকই বলেছ, বিয়ে তো করনি, করলে বুঝতে পারতে। এখন চলো।